দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব এম রহমান মাসুম। মাসুম ভাই, স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আজকে আমাদের আয়োজনে আপনাকে পেয়ে। আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন পর বাংলাদেশে আসলেন, কেমন লাগছে? ভেরি এক্সাইটেড। যে দেশে, বাই দ্য ওয়ে বলে রাখি যে প্রথমে ধন্যবাদ আরটিভিকে, বাংলাদেশের একমাত্র টেলিভিশন চ্যানেল আমি মনে করি নিউজ এবং আপনারা আরটিভি ভেরি পপুলার ইন অ্যামংস্ট আস, লাইক পার্টিকুলারলি ইন আওয়ার ইন অ্যাব্রড। প্রবাসী যেখানে আছেন খুবই জনপ্রিয় আরটিভি, এবং আপনি আরটিভিকে ধন্যবাদ দিই যে আপনারা এত কিছু প্রেশারের ভিতরে যে আপনারা আপনাদের মানে এই খবরের এবং অনুষ্ঠানের এথিক্স, পার্টিকুলারলি আপনাদের নাটকগুলা আমি দেখেছি এমন কিছু মানুষ দেখে যে মানুষগুলো আসলে সাধারণত অন্য কিছু দেখে না। আপনাদের এই রুচিশীলতার জন্য আরটিভিকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। এটা আসলে আরটিভির জন্য এবং আমাদের সকলের জন্য ভীষণ সুন্দর একটা প্রাপ্তি। মাসুম ভাই, কতদিন পরে এলেন এবার বাংলাদেশে? আমি 9 বছর পরে। 9 বছর? 9 বছর, দীর্ঘ একটা সময়। এই যে 9 বছর পর বাংলাদেশে আসলেন, 9 বছর পর এসে আসলে কি ধরনের পরিবর্তনগুলো আপনার চোখে পড়েছে? অনেক পরিবর্তন আছে, তার মধ্যে ধরেন পলিটিক্যাল যে পরিবর্তন সেটা আমি দেখতে পাচ্ছি। বিগত যে 17 বছরে 16 বছরে জি আপনারা ছিলেন একটা ওয়ান কাইন্ড অফ দ্য গভর্নমেন্টের অধীনে, বাট আমি যদি ইন টার্মস অফ পলিটিক্যাল যে পজিশন সেটা যদি দেখি, সেটা হচ্ছে যে মানুষ এখন, এটা আমার কাছে সবচেয়ে ভালো জিনিস মনে হয়েছে যে মানুষ মনে করে এটা তাদের দেশ এখন। আচ্ছা, এই যে একটা there are some problems going on undoubtedly, but এটা মানুষ মনে করে this is my country, we have problems, but this is still my country. ওই যে sentiment it was lost by you know by the activity of the last government. So this is very significant এবং এটা noticeable stuff that I have witnessed right now. খুবই অল্প কথা এবং খুবই সুন্দর করে আপনি বললেন যে মানুষ আসলে এখন মনে করছে এটা আমাদের নিজেদের দেশ। সত্যিকার অর্থেই তাই। নিজেদের দেশ হলেও আসলে অনেক ধরনের বিষয়ই আসলে চোখে পড়ে, যেমন আপনার চোখেও পড়ছে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি, এবার আপনি বাংলাদেশে আসার সময় দুবাই এয়ারপোর্টের অভিজ্ঞতা নিয়ে একটা লাইভ করেছিলেন। একটু লাইভটা সম্পর্কে শুনি যে কেন করলেন, কি কারণ ছিল? আমার আরো একটা পরিচয় হলো যে আমরা মানে আপনারা জানেন যে আমি প্রবাসী সংগঠক। জি, আমরা প্রবাসীদের অধিকার নিয়ে আমি কাজ করি। যখন একটা মানুষ কাজ করে, I initiated so many steps প্রবাসীদের জন্য, particularly for our expatriates. জি। সো আমাদের সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখা আছে, বিভিন্ন জায়গাতে মানুষ আছেন। তো আমি এবার যখন এমিরেটসে আসছিলাম, আমার লেওভার ছিল জাস্ট আন্ডার 5 hours। তখন আমাদের সংগঠনের কিছু নেতৃবৃন্দ বা যারা আছেন তারা বললেন যে ভাই, তারা আমাদের যে কোনোভাবে তারা পছন্দ করেন আমাকে, তো তারা আমাকে বললেন যে আপনি এখানে আছেন 5 ঘন্টার জন্য, তাহলে why don't you come out and let us have a cup of tea or something like that. আমি বললাম 5 ঘন্টা এর ভিতরে কিভাবে যাব? তো আমি বের হলাম, আমি এয়ারপোর্টে বের হলাম যে আনথিঙ্কেবল জিনিস, 30 সেকেন্ডস লাগছে আমার ইমিগ্রেশনের জন্য। 37 সেকেন্ডস কল্পনা করতে পারেন দুবাইতে। অবভিয়াসলি আমার আমেরিকান পাসপোর্ট আছে, দ্যাটস ফাইন, বাট তারপরে যে প্রসেসটা এতটা, আপনি যাবেন, স্ক্যান ইট and just go on. এই যে অসাধারণ একটা সিস্টেমের, এটা কেন আমি এটাকে আমি বিশেষায়িত করেছি, এর মানে না যে we cannot do that, why we can't do this, why we can't have it. এটা আপনি বলতে পারবেন না যে we don't have money to do this kind of stuff. The money is available right there, but why we can't achieve it? I mean, এত বছর পরেও এবং আপনি জানেন যে প্রবাসীরা, আমি জানি আপনি কিভাবে নেবেন, যেহেতু আপনি বাংলাদেশে বসবাস করেন, আমরা ব্যক্তিগতভাবে মনে করি এই দেশটা টিকে আছে প্রবাসীদের উপরে। এতটুকু লুটপাট এবং দুর্বৃত্তাপনার পরেও যে জায়গাতে এখনো দাঁড়িয়ে আছে, উই সাপোজ টু বি ব্যাংক্রাফট, বাট উই নট। আপনি দেখেন আমাদের ইভেন রিজার্ভ রাইট নাও উই গোয়িং টু হিট $30 billion, $30 billion. থিঙ্ক অ্যাবাউট দ্যাট, জাস্ট বিকজ অফ। এবং আপনাকে এটা আমি নিশ্চিত করতে চাই, যদিও অনেকে বলে থাকেন এটা ভুল তথ্যের ভিত্তিতেই বলেন বলে আমি মনে করি, রেমিটেন্স ধরেন গার্মেন্টসের জিনিস তারা এসে রেমিটেন্সে অ্যাড করার চেষ্টা করে, বলেন ও আমরা যে টাকা আনি আমরা 80% গার্মেন্টস মালিকরা আনি রেমিটেন্স। আসলে রেমিটেন্স পিওর
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, একটা পয়সা কোনো মানে এক্সপোর্ট বা ইম্পোর্ট থেকে অর্জিত টাকা এখানে যোগ হয় না। এটা কিন্তু অনেকে জানতো না, কিন্তু এটা উই নিউ দ্যাট। এবং কিছুদিন আগেও বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ইউনো হি কনফার্মড ইট এন্ড হি সেড দ্যাট অ্যাজ ওয়েল, যে শুধুমাত্র সুতরাং। এবং আপনি দেখেন এখন আমরা এত কিছুর পরেও এই দেশটা বাংলাদেশ ইজ ইন এ স্টেবল কন্ডিশন রাইট নাও জাস্ট বিকজ অফ দ্য রেমিটেন্স রিজার্ভ। এটা কিন্তু আপনি দেখেন শ্রীলঙ্কা, ওয়াই ডিড শ্রীলঙ্কা কলাপস? বিকজ তাদের রিজার্ভ ছিল না। আচ্ছা, তারা মানে এক্সপোর্ট যে করে, সরি ইম্পোর্ট যে করে, ইম্পোর্টের পয়সা দিতে পারতো না, ওইটার একটা পর্যায়ে তারা কলাপস করলো। তো বাংলাদেশ দেখেন এত কিছুর পরে শুধুমাত্র একটা পিওর এবং হলি একটা খাত, সেটা হচ্ছে প্রবাসীরা দিয়ে আজকে দেশটাকে টিকিয়ে রেখেছে। সুতরাং প্রবাসীদের অধিকার যেগুলা বা প্রবাসীদের, এই জন্যই বলছিলাম যে আজকে এসে আমরা প্রবাসীরা কিন্তু এখন পর্যন্ত ওই যে সিস্টেমটা আমরা পাচ্ছি না। আমরা প্রবাসীরা এয়ারপোর্টে আসার পর যে এক্সপিরিয়েন্সগুলো আমরা পাওয়া দরকার, উই নট হ্যাভিং ইট। আচ্ছা, এই যে পাচ্ছেন না, এটার পিছনে আসলে কারণটা কি মনে হচ্ছে? সুশাসনের অভাব, সুশাসনের অভাব, এবং ম্যানেজমেন্টের অভাব ডেফিনেটলি, এবং আন্তরিকতা এবং ইচ্ছার অভাব, এবং ল্যাক অফ কমিটমেন্ট এবং নেগলিজেন্সের অভাব বলে আমি মনে করি। এবং ওই যে বললাম যে অ্যাকাউন্টেবিলিটি, তাদের কারণ আমি কাজ না করলেও যদি আপনি অ্যাকাউন্টেবিলিটি না থাকে ওই জায়গাতে, আমি তো কাজ না করে পার পেয়ে যাচ্ছি। আচ্ছা, কাজ না করে পার পেয়ে যাচ্ছেন, সেই কারণে আসলে মানুষ ভাবছে যে এই জায়গাটায় কাজ দেরিতে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা যে আসলে একটা প্রয়োজন, এটা আপনারা আসলে নিজেদের জায়গা থেকে যতখানি ফিল করছেন, সেম ফিলিংসটা যদি এখান থেকেও থাকতো তাহলে খুব দ্রুত হয়তো বা এই জিনিসগুলো সমাধান হতো। স্যার, যে লাইভটার কথা বলছিলাম, যে লাইভটা আসলে কি নিয়ে করলেন? ওই লাইভটাই আমি করেছিলাম আমি দেখানোর জন্য। আপনি জানেন কিনা জানি না, ওই জায়গাতে লাইভ করার নিষেধ, টোটালি নিষেধ। জি, বিকজ বিহাইন্ড immigration officials they don't want to show their face, you know what I mean, because their faces were visible, I mean in that live. So তারপর আমি করেছি, এবং আমি আমার কাছে আসলে আমি বলতাম যে লোক, আমি কিন্তু তোমাদের I'm promoting you because you are advertising on CNN and BBC on all other big channels, because আপনি প্রমোট করার জন্য ভিজিট UAE, তা আমি তো ভিজিট করার জন্য বলছি, এটা আমার যুক্তি ছিল। আমি জানতাম যে আসলে আসে নাই তারা, আচ্ছা, জিজ্ঞেস করে নাই, আমি করেছি। ইটস ওয়েন্ট ভাইরাল তো বাই দ্য ওয়ে। সো মানুষের দেখেছে এটার জন্য যে স্মার্ট গেট, আপনি দেখবেন আমার পিছনে যেটা আছে, স্মার্ট গেট 37 সেকেন্ডস দিয়ে আপনি ইমিগ্রেশন সম্পন্ন করে, আনলেস ইউ আর এ ন্যাশনাল অফ ভিসা রিকোয়ারমেন্টস, রাইট, আপনি চলে যেতে পারতেছেন আপনি দুবাইতে। বাংলাদেশে স্মার্ট গেট করেছে তারা, বাট এটা কোনো সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে না, বরং স্মার্ট গেট দিয়ে আবার ডাবল দিয়ে আবার চলে আসতে হয়। আচ্ছা, এই জিনিসটাই বোঝানোর জন্য, এবং অ্যাবসলিউটলি এটার জন্য কোনো টাকা পয়সার সমস্যা না, শুধুমাত্র আন্তরিকতা, ইচ্ছা এবং কমিটমেন্টটা থাকলেই এই কাজটা হয়ে যেতে পারে। সত্যিকার অর্থেই তাই, যে কোনো ভালো কাজের পিছনেই আসলে আন্তরিকতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে যেটা বুঝি বা যেটা দেখি, যে এক ধরনের নেতিবাচক কথা আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া আসলে ভালো দিকগুলো, এই যে আপনি যে বিষয়টা প্রচার করেছেন, সেখান থেকে আসলে কয়জনের বোধের জায়গাটা আসলে জাগ্রত হবে আমি জানি না, কিন্তু এটা কিন্তু আসলে একটা সুন্দর কাজ। আমরা যেটা লক্ষ্য করি যে বাংলাদেশের ইমিগ্রেশন পার হওয়ার পর এয়ারপোর্ট থেকে লাগেজ নেওয়ার যে পদ্ধতি, সেখানেও বেশ বিলম্ব হয় বা বেশ কিছু বিষয়ের আসলে সম্মুখীন হতে হয়। একদমই আপনার জায়গা থেকে শুনতে চাই যে এই জায়গাটা আসলে কেমন। এই একটা সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন। আপনি জানেন তো যে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের এয়ারপোর্টে লাগেজ কাটা হয় এখনো, এই সরকারের আমলে হচ্ছে, এর কিছুদিন আগে হয়েছে। জি, সোমালিয়া, আফ্রিকান কান্ট্রি, দে ডোন্ট হ্যাভ এনি গভর্নমেন্ট, তাদের কোনো সরকার নেই, জি, তো সেখানে লাগেজ কাটা হয় না। আপনি কল্পনা করেন, এই বাংলাদেশে এখনো লাগেজ কাটা হয়, এবং সেই এক সপ্তাহ আগেও এই ঘটনা ঘটেছে এখানে। খুবই দুর্ভাগ্যজনক। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড আনবিলিভেবল, ভয়ঙ্কর একটা ব্যাপার লাগেজ কাটা, এই অব্যবস্থাপনা। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমি আপনাকে বলি, আমি যারা মানে অডিয়েন্স যারা আছেন আপনারা দেখবেন, প্রবাসী যারা আছেন আপনারা দেখবেন, আই এম শিওর ইউ গোনা ওয়াচ ইট। আমার অভিজ্ঞতার আমি বলি, আমি আসলাম, জি, আসার পরে আমি ইমিগ্রেশনে নামার পরে, ইমিগ্রেশনে আমাকে লাইন ধরতে হয় নাই, যে কোনো কারণে আমাকে পার করে দেওয়া হয়েছে, মানে সিস্টেম অনুযায়ী, মানে একটা এক্সপার্টাইট করা হয়েছে আমার ইমিগ্রেশন প্রসেসটা, সো দ্যাট আই ক্যান গেট আউট কুইকলি। ওকে, এটা যারা অফিসিয়াল দিয়েছেন তাকে ধন্যবাদ দিই। আমি আসার পরে, আমি যেহেতু আমি এক ধরনের ভিআইপি প্রোটোকল নিয়ে এসেছি, এখানে আসার পরে আমি লাগেজের জন্য আমি 2 আওয়ার্স অপেক্ষা করতেছি আমার, এবং আমার কাছে ভিডিও আছে এই ফোনে, আমি এটা নিয়ে কথা বলবো। এই কথা বলতে আমি এখন, যেহেতু আমরা ব্যস্ত আছি, কথা বলবো আমি, যেহেতু আমাদের
উই আর অ্যাবাউট টু মিট আসিফ নজরুল সাহেব উপদেষ্টা, তারপরে বিমান মন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করবো, এই বিষয়টা তুলে ধরবো। শুধুমাত্র বিমানের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে লাগেজ বা গ্রাউন্ড হ্যান্ডলিং দেওয়ার কারণে এই দুরবস্থা। এবং আমি ওই যে এখানে যে আপনার যে কার্টেন আছে ওটা আমি টেনে দেখি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি যে আমার অভিজ্ঞতা, আমরা এত 10 বছর ধরে প্রবাস এয়ারপোর্ট নিয়ে আমরা কতটা কথাবার্তা বলেছি আপনারা খুব ভালো করে জানেন। শুনেন, আমি আমার অভিজ্ঞতাটা বলি। তো আমি দেখি আমার লাগেজ আসে না, আমার আই হ্যাভ এ ফ্লাইট টু সিলেক্ট, আই হ্যাভ টু ক্যাচ দ্য ফ্লাইট, এবং অনেক মানুষ অপেক্ষা করতেছে সেখানে এয়ারপোর্টে, সো আই হ্যাভ টু বি অন টাইম। সো তারপরে আমি যখন খুব বিরক্ত হলাম, 2 ঘন্টা লাগতেছে, দেখি গিয়ে 4 জন মানুষ যারা লাগেজ হ্যান্ডলিং করতেছে, এবং দ্য ফ্লাইট ওয়াজ by Emirates, and it's a 777, Boeing 777. It's the biggest, it's a jumbo jet, not A380, but one of the biggest. সেই ফ্লাইটের থেকে লাগেজ আপনার এই যারা হ্যান্ডলিং করেন 4 জনের মধ্যে একজন বুড়া চাচা আর 3 জন, একজন আর 2 জন বসে বিড়ি খাচ্ছে কি না আমি জানি না, আমি সরি, এটা আমি যেহেতু আমি দেখিনি 100%, আমি আপনাদেরকে বলতে পারবো না। তবে আমি দেখছি 2 জন এখানে বসা আর একজন মানে এভাবে তুলতেছে, এভাবে নামাইতেছে। এই যে এটা একটা ডিজাস্টার, এটা আর কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা সরকারকে বলছি আপনাদের অনুষ্ঠানের আরটিভির মাধ্যমে অনতি বিলম্বে গ্রাউন্ড হ্যান্ডলিং এর ব্যাপারটা 3rd টার্মিনালে দিয়েছেন, অন্যান্য জায়গাতেও যেন পৃথিবী বিখ্যাত যত গ্রাউন্ড হ্যান্ডলিং করে থাকেন কোম্পানি, ফর এক্সাম্পল সুইসপোর্ট এবং আপনার এই ধরনের কোম্পানি যারা, এবং দুবাই এয়ারপোর্টে যারা করে থাকেন আবুধাবিতে, এই কোম্পানিগুলোকে নিয়ে এসে দেওয়া হোক বাংলাদেশে এয়ারপোর্টে। বাংলাদেশ মানুষের যে নাজেহাল হওয়ার 80% উইল বি ইলিমিনেটেড ওভারনাইট, শুধু ওই কোম্পানিকে এবং বিমানকে রীতিমতো এই কোম্পানিকে গ্রাউন্ড হ্যান্ডলিং এ রাখা, it is a crime right now that I have witnessed. I can tell from my own experience, just witnessed 3 days ago. একদমই। মাসুম ভাই, এ পর্যায়ে একটা বিরতি নিতে চাই। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে। আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। মাসুম ভাই, আমরা যতদূর জেনেছি যে আপনি প্রবাসীদের অধিকার নিয়েও কাজ করছেন। প্রবাসীদের অধিকার রক্ষার জন্য যে কাজগুলো করছেন তার মধ্যে একটি রয়েছে যে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ গঠন করেছেন আপনি। এটি গঠন করার কারণ কি ছিল? আচ্ছা, ওই ঘুরে ফিরে একই প্রশ্ন। তো আমি একদিন এয়ারপোর্টে প্রায় সময় দুর্ঘটনা ঘটে, নানান ধরনের হয়রানি এবং মারামারি আপনারা জানেন। তো সেখানে তো একদিন লাগেজ কাটা নিয়ে মারাত্মক ধরনের ঘটনা ঘটেছে। তখনকার সময় ঢাকা এয়ারপোর্ট ছিল। আচ্ছা, এটা দেখার পরে আমি তখন হসপিটালে কাজ করি। তো আমি একদম ব্রেকে আসছি, তো আমি দেখি বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগলো। তখন আমি একটা লাইভ করেছিলাম আমার গাড়ি থেকেই, তখনকার সময়ে কোভিডের অনেক আগে, এই বিষয়টা নিয়ে। তারপরে আমার মাথার মধ্যে আসলো যে না, যারা এই দেশটাকে এখনো টিকিয়ে রেখেছে, রেমিটেন্স ছাড়া তো আপনি দেশ চলতে পারবেন না। উইদাউট রেমিটেন্স উই আর ব্যাংক্রাফট, দেউলিয়া। তো এরা কেন, মানে তাদের কি কোনো গার্ডিয়ান নাই, কেউ নাই তাদের জন্য কথা বলার জন্য। দ্যাটস ওয়্যার ইট স্টার্টেড। আচ্ছা, তখনই আমি বললাম না, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখবেন, একটা ইউনাইটেড ভয়েস ইজ ওয়ে মোর স্ট্রঙ্গার দেন জাস্ট ওয়ান সিঙ্গল ভয়েস। দ্যাটস ওয়াই আমরা এটা গঠন করেছি এবং এটা ব্যাপকভাবে এই সংগঠনের কার্যক্রম কতটা ধীরগতির বা ফাস্ট হয়েছে তার চেয়ে বড় জিনিস, এটা মোটামুটি সকল প্রবাসীদের কাছে পরিচিত একটা অর্গানাইজেশন। আর যদি কোনো দিলে বা যদি এটার কাজের ধীরগতি হয়, এটা দায়িত্ব আমিই নেই, কারণ আমার ব্যস্ততার কারণে, টু বি অনেস্ট। অন্যদিক দিয়ে ব্যস্ততা আছে, প্রফেশনাল ব্যস্ততার কারণেই, নাহলে এটা আরো অনেক দূর আমরা আরো ইন্টারন্যাশনাল লেভেলে এটা নিয়ে যেতে পারতাম। বাট ওই একটি কারণেই প্রবাসীদেরকে মুক্তি দেওয়ার জন্য, মানে তাদের হয়রানির থেকে মুক্তি দেওয়ার জন্য কথা তো বলি, সাথে সাথে ঐক্যবদ্ধভাবে যেন আমরা আরো বড় আওয়াজ তুলতে পারি বা প্রেশার ক্রিয়েট করতে পারি। ইট ওয়াজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভোকেটিং অ্যালায়েন্স অর গ্রুপ to put the government under pressure so that they can take initiatives and resolve for resolving these issues. খুবই চমৎকার একটা উদ্যোগ। এখান থেকে সাড়াও তো পাচ্ছেন বেশ ভালো, প্রচুর সাড়া। আমি বললাম এটা অনেক সাড়া পেয়েছি, আরো সাড়া পেতাম যদি আমি যদি আরো অ্যাক্টিভ থাকতাম, এটা আরো ভালো হতো। আমরা ভবিষ্যৎটার স্বপ্ন দেখছি যে এটা নিশ্চয়ই আরো ফলপ্রসূ হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনারা প্রবাসে থেকেও আন্দোলন করেছেন। এই যে প্রবাসী থেকে আন্দোলন করেছেন, আন্দোলনের প্রতিফলন কি পাচ্ছেন? আচ্ছা, আপনারা যে বাংলাদেশে আছেন, আপনারা কিন্তু ইউ আর উইদিন দ্য প্রবলেম, সো ইউ ডোন্ট ইভেন সি দ্য এন্টায়ার প্রবলেম, বিকজ আপনি এখানে বসে আপনি কিন্তু এই চতুর্দিক ওয়াল দেখেন, বাইরে দেখতে পারবেন না। বাট প্রবাসীরা
উই হ্যাভ এ বার্ড আই, আমরা মানে পাখির চোখে আমরা বাংলাদেশটাকে দেখি। আর আমাদের সব যেগুলো আমার সমস্যা যা আপনারা দেখেন বা দেখে কথা বলতে পারেন না, সেগুলো আমরা দেখি, সেগুলো আমরা কথা বলতে পারি, আমরা এটাকে রেজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যে কাজ করেছি বিগত সরকারের আমলে, এই কাজ যদি অন্য কেউ করতো বাংলাদেশে বসে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সুতরাং বিকজ অফ দেয়ার, এটা আমরা আউট অফ দেয়ার রিচ সামটাইমস, দ্যাটস ওয়াই। সো এই জন্যই আমরা প্রবাসীদেরকে আমরা ঐক্যবদ্ধ করি, এবং প্রবাসীরা দেশের জন্য তাদের এত মায়া এবং এত টান যে তারা সারাদিন দেশকে নিয়ে তারা চায় দেশটা ভালো থাকুক। তারা আসলে কখনই বলে নাই আমি আওয়ামী লীগ চাই না আর আমি বিএনপি চাই না। তাদের মূল যদি চায় না বলেও থাকে, এর অর্থ হলো তারা বিরক্ত, ইউ ফেইলড, দ্যাটস ওয়াই। আসলে মূলত তারা চেয়েছে এটা সুশাসন, কারণ তারা তো বিদেশে থাকে, দে ক্যান কম্পেয়ার আওয়ার সিস্টেমস উইথ দ্যাট কান্ট্রিজ সিস্টেম। দ্যাটস ওয়াই তারা মনে করে ব্রিটেনের পুলিশ যদি তার মানুষের সাথে এত কিছু গালিগালাজ করতেছে, একজন ব্রিটিশ মানুষ পুলিশকে কোনো কিছু না এভাবে শুনতেছে, আপনি দেখেন আমার পুলিশকে এভাবে ঘুম করে, আমার পুলিশকে এভাবে পিটায়, মানুষকে জখম করে, বুকে গুলি চালায়, এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রবাসীদের যে এই যে আমার দেশ এভাবে চলতে পারে না, আমরা একটা এই জন্য এবং সেফ জোনতে কথা বলা এবং একটা ট্রেন্ড আমরা তৈরি করে দিয়েছি, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে মূলত কি ধরনের অ্যাক্টিভিটি ছিল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, মূলত এটাই যে বাংলাদেশ ভালো চলুক। আপনি ধরেন একটা ঘটনা ঘটলো এখন, নেগেটিভ ঘটনা, যে ঘটনা আপনারা হয়তো জানেন কিন্তু অনেক সময় বলতে পারতেন না, আপনাদের নানান ধরনের সমস্যা, মানে প্রাতিষ্ঠানিক সমস্যার কারণে, আপনাদের সমস্যা না, প্রেশার ক্রিয়েট করা নানান ধরনের জিনিস আমরা তো জানি এগুলো কন্ট্রোল হতো। তো প্রবাসীরা এই কাজগুলো করতো, এটা বলতো, এবং বলার সুফল কিন্তু প্রবাস থেকে শুরু হয়েছিল, কিন্তু সরকারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। আমি আপনাকে বলে রাখি যে যিনি র্যাবের স্যাংশন প্রপোজ করেছিলেন, আই ইন্টারভিউড হিম, ওকে, আমি তাকে ইন্টারভিউ করেছি। জি 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 জি, জাস্ট ইমাজিন দ্যাট। এই যে এখান থেকে শুরু হলো, আমি বলছি না যে আমি করার কারণেই উনি এটা করেছেন, বাট অ্যাট লিস্ট হি ওয়াজ ইনফর্মড দিস ওয়ে দ্যাট ওয়ে, র্যাব কি কি কাজ করে, মানবাধিকার, এগুলো তো এখান থেকে শুরু হয়েছে, একের পর এক একের পর এক শুরু হয়ে, এবং প্রবাসীরা এটাকে সারা বিশ্বের কাছে নিয়ে গেছেন বলেই আমরা এটা যে আজকে যে সরকার যে পরিবর্তন হয়েছে, আপনি কি মনে করেন একটা ফেসিস গভর্নমেন্ট ওভারনাইট শুধুমাত্র কয়েকজনের মানে মিটিং আর মিছিলের কারণে পড়ে গেছে? নাও, একটা সরকারকে দুর্বল করে দিনে 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 তিলে 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 শেষ করে দুর্বল হয়েছে বলেই তারা যেতে বাধ্য হয়েছে। অবশ্যই, এবং এটা প্রবাসীদের অবদান। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে একটা সময় পরিস্থিতি এমন ছিল যে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, তারা আসলে কি করবে সেটা আসলে তাদের ইচ্ছার উপর নির্ভর করছিল না, তারা যে রাজনীতি করবে সেটাও আসলে তাদের ইচ্ছার উপর নির্ভর করছিল না, এবং একই সাথে তাদের সেই সুযোগটাও ছিল না। সেই সময় আপনি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে ফ্যাসিস্ট হাসিনার যে অপকর্ম সেগুলো বিশ্বের কাছে তুলে ধরেছেন। এই যে তুলে ধরলেন, সে সময়ে তো আসলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে, দু একটা অভিজ্ঞতা শুনি। অনেক বাজে অভিজ্ঞতা আছে আমাদের। সেগুলো হচ্ছে আমরা যখন তারা বিগত সরকারের সবচেয়ে বড় প্রবলেম ছিল যে তারা সমালোচনা সহ্য করতে পারতেন না, একদমই না, ইট ওয়াজ দ্য বিগেস্ট প্রবলেম। তো তারা অপকর্ম করবেন কিন্তু আপনি কথা বলতে পারবেন না, এগুলো নিয়ে প্রতিবাদ করতে পারবেন, যে বাক স্বাধীনতার জায়গাটা। অ্যাবসলিউটলি। তো এটা যখন করতাম আমরা, দেখেন আমার তারা কি করেছে, আমার প্রথমত তারা আমাদের সোশ্যাল মিডিয়া, আমি না আমাদের মতো যারা আছেন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেছেন, বিশেষ করে বিগত সরকারের বিরুদ্ধে, যদি অনেকে পথভ্রষ্ট বলে আমি মনে করি এই মুহূর্তে, প্রথমেই তারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে তারা অ্যাটাক করেছেন। আমার দুইটা পেজ, বিগেস্ট পেজ ছিল সবচেয়ে ফেসবুকে এই সময়, আর কারোই ছিল না, আমি নাম বলতে চাই না, আর কারোই ছিল না। পেজগুলো তারা তাদের সিআরআই ছিল, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, তারা এগুলো নষ্ট করেছেন রাষ্ট্রীয়ভাবে। ফেসবুক ওয়াজ, I mean, honestly speaking, they complied with the government's request that time. Government request করলে তো আপনার ফেসবুক আছে, they don't like you. তো বলছে this is the link and this guy is giving us hard time, guys. Can you just take it out? They will take it out. They took it out. That's it. So ওইটা ছিল তখন, এগুলা করেছে। তারপরে আমার বড় ভাইও মারা গেছেন। কিভাবে? আমার মানে উনি অসুস্থ মারা গেছেন, ব্রেন স্ট্রোক করেছিলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করো। অবশ্যই। আমার সাথে আত্মার সম্পর্ক ছিল, আমি উনাকে দেখতে আসতে পারি নাই। খুবই দুঃখজনক বিষয়টা। এই কারণে যে কোনো সময় আপনি হয়রানির শিকার হতে পারেন। আর অনেকগুলা, এবং ধরেন তারা আমাদেরকে বলতো আমরা দেশদ্রোহী, আমরা এই করি সেই করি, এবং যে কোন ধরনের রাষ্ট্রীয় প্রোগ্রামে পর্যন্ত ধরুন বিদেশে কনসুলেট হাই কমিশনে যাওয়ার অ্যাক্সেসই ছিল না তখন, কারণ ব্লক করে এটা তারা নিজেদের
প্রপার্টি বানিয়ে ফেলছিল তখনকার সময়। একদমই সময়গুলো আসলে সত্যি খুব কঠিন ছিল। ইট ওয়াজ ভেরি টাফ টাইম। স্যার, আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে আপনি যেহেতু দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন, সেখানে যুক্তরাষ্ট্রের গোল্ড ভিসা কার্ড যেটা, সেটা নিয়ে আসলে আপনার পরামর্শ জানতে চাইবো, কারণ আপনি একদমই মূল জায়গাটায় রয়েছেন। এটা ইনিশিয়েটেড বাই দিস গভর্নমেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এটাকে বলে ট্রাম্প কার্ড, আচ্ছা, বা গোল্ডেন ভিসা। ওটা হচ্ছে ইফ ইউ ইনভেস্ট $5 million in the United States, you can get this card, like permanent residence, যেটাকে আমরা বলি, বা গ্রিন কার্ড। যদি এটা গ্রিন কার্ড বলেন, এটা গোল্ড কার্ড, বিকজ উনি নেম দিয়েছে এটা। ইট হ্যাজ আ পাথ টু সিটিজেনশিপ। যদি আপনি 5 বছর অতিক্রান্ত হয়, একটা পর্যায়ে আপনি সিটিজেন হবেন, আমেরিকান নাগরিক হবেন। এটা মূলত, যদিও এটা বলা হচ্ছে যে এটা মূলত ব্রিং ইনভেস্টমেন্টস ইনটু দ্য ইউনাইটেড স্টেটস, মূলত এটার এইম। আর এটা বলতে গেলে ইট ইজ নট হেল্পফুল, ইটস নট রিয়েলি হেল্পফুল এট অল টু দ্য ইমিগ্রান্টস কমিউনিটি। ইমিগ্রান্টস তো আসলে ধনী মানুষদেরকে ইমিগ্রান্টসই বলা যায় না। ইমিগ্রান্টসের একটা সংজ্ঞা আছে, যারা কারা ইমিগ্রান্ট, যারা বেটারমেন্টের জন্য, বেটার লাইফের জন্য আপনার এই উন্নত দেশগুলোকে পাড়ি দেয়। আচ্ছা, বুঝবেন আপনি, কাজ করার জন্য বা করার জন্য। বাট এই ভিসায় যারা যাবেন, তারা বেটার লাইফ আছে তার দেশে, কিন্তু এই দেশে তারা, এই দেশটাকে তারা একদম চুরমাচুর করেছেন, খেয়েছেন, খেয়ে এখন নিরাপদে সরাই দেওয়ার জন্য এই সুযোগটাই এখন অনেকেই নিবেন। সুতরাং দিস আর দ্য ড্রব্যাকস অফ দিস প্রোগ্রাম। বাট এটা আসলে প্রকৃত অর্থে ইমিগ্রান্ট যে কমিউনিটির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিল্ট আপ হয়েছে বা বিল্ট ইন হয়েছে, সেটা কতটুকু হেল্প করবে, দিস ইজ এ কোয়েশ্চেনেবল। মানে এখন যদি একদমই বাংলাদেশিদের দিকে তাকাই, বাংলাদেশিদের জন্য আসলে এই গ্রিন কার্ড ভিসা, এই পদ্ধতিটা কতখানি গুরুত্বপূর্ণ বা ফলপ্রসূ হবে কিনা? বাংলাদেশের জন্য তো ইফ ইউ হ্যাভ $5 million, দেন ইউ ক্যান $5 million, রাইট? তারপর কল্পনা করতে পারেন $5 million 10 লক্ষ 1 মিলিয়ন, রাইট? একদম। তো এই টাকা যদি আপনার হয়, এই টাকা তো অনেক টাকা অবশ্যই। এখন এই টাকা আপনার থাকলে আপনি ইনভেস্ট করতে পারবেন, আপনি যেতে পারবেন, কিন্তু কমন বাংলাদেশিদের এখানে কোনো সুযোগ নাই। এটা শুধুমাত্র হাতে গোনা কিছু বাংলাদেশি যারা সৎ ব্যবসায়ী আছেন, অথবা লুটপাট করে বা অনেক অসৎ উপায়ে টাকা পয়সা উপার্জন করেছেন, বা তাদের জন্য এটা। আপনি একটা ওয়ার্ড বলেছেন, কমন বাংলাদেশি। কমন বাংলাদেশিদের কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে কমন বাংলাদেশিদের আসলে কিভাবে যাওয়া উচিত, যারা স্বপ্ন দেখে বা যাদের একটা ডেডিকেশন আছে দেশের বাইরে, বিশেষ করে ইউএস এর মতো জায়গাতে যাওয়ার জন্য? তো আমি মনে করি যে সবচেয়ে ইজি ওয়ে হলো, ইফ ইউ আর স্টুডেন্ট, ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্টুডেন্ট ভিসা। ওকে, ইফ ইউ গো দেয়ার এবং আপনি ওই ক্যাটাগরিগুলোতে যান, it's going to be very tough to kick you out if you complete a master's degree or something like that. Okay. It's a serious opportunity, even right now. আছে এটা একটা। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে, সাধারণত যে EB-5 প্রোগ্রাম বা EB প্রোগ্রামগুলো, obviously gold visa is one kind of replacement of EB-5 visa আপনার, but আর হচ্ছে আপনি you can go to the United States to get married with a US citizen, right, or permanent resident. আপনি যেতে পারবেন। বা ফ্যামিলি ভিসা আছে, যেটা ক্যাটাগরি 4, F4, যে ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। একটা পর্যায়ে আপনি ইমিগ্রান্ট হবেন, এই দেশে ইমিগ্রান্ট হয়ে যেতে পারবেন। আর এর বাইরে যদি আমি বলি, ইটস এ ভেরি লিমিটেড অপশন ফর বাংলাদেশি পিপল। স্কিল বা দক্ষতার ভিত্তিতে যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে কি ধরনের দক্ষতা আসলে অর্জন করে যাওয়া উচিত? আচ্ছা, আমি যুক্তরাষ্ট্রের কথা এখানে যদি বলি, যে আপনি যদি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি বলছি, যে আপনি যদি ভালো স্টুডেন্ট হন এবং ইউ গেট স্কলারশিপ, দে অফার ভেরি গুড অ্যান্ড ভেরি কম্পিটিটিভ স্কলারশিপ, টু বি অনেস্ট, ইউনাইটেড স্টেটস। তো যদিও আমি মনে করি যে প্রত্যেক স্টুডেন্টই, আপনি যদি ইফ ইউ হ্যাভ ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এত ইজি যে আপনি একটা মাস্টার্স ডিগ্রি করে আপনি ইজিলি একটা কাজ পেয়ে যেতে পারেন। একটু টাফ হতে পারে, বাট এখন যদিও প্রেসিডেন্ট ট্রাম্প, বাট দ্যার আর সাম ক্যাটাগরিজ, এটা প্রেসিডেন্টের দাদাও এটা ফিল আপ করতে পারবেন না। দে নিড পিপল to run the country, to run the business, right? So ওই ক্যাটাগরিগুলোতে, ফর এক্সাম্পল নার্সিং, ডক্টরস, মেডিকেল টেকনিশিয়ানস, রাইট, অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স, তারপরে আপনি আছেন, আপনি যে স্পেস, আপনার সায়েন্স তাকে আপনার, তারপরে আপনি ইভেন অ্যাকাউন্টেন্টস, আপনি কল্পনা করতে পারবেন না অ্যাকাউন্টেন্টস কতটা দরকারি তাদের। it's a serious একটা পার্সপেক্টিভ সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, যেটা আপনি যদি এগুলো যদি আপনার থাকে, সো দিজ আর দ্য সাবজেক্ট যে আপনি এটা করতে পারবেন। এগুলো হিউজ প্রসপেক্ট আছে আপনার যদি আপনি দেন। আর ছোটখাটো অনেক জিনিস আছে, যে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সামথিং লাইক দ্যাট। এটা সিরিয়াস এমপ্লয়েবল একটা মানে সার্টিফিকেশন, ওর একটা আপনার এই দক্ষতা। খুব সুন্দর বলেছেন। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে এসে যদি আরটিভি দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে। প্রথমেই
ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে আপনাদের নিউজ এবং ড্রামা থেকে প্রত্যেকটা জিনিস যে আপনারা এতটা অথেন্টিক এবং রুচিশীল প্রোগ্রাম করেন আরটিভি, এর জন্য আরটিভিকে ধন্যবাদ দিই। এবং আপনার আরটিভির দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আরটিভি দেখেন, আরটিভিকে সাপোর্ট করেন। কারণ আরটিভির মতো চ্যানেল যদি আপনাদের সাপোর্ট পায় তাহলে আমরা সুস্থ বিনোদন সংস্কৃতিকে ধরে রাখতে পারবো এবং এটার বিকাশ করবে বাংলাদেশে। অনেক ধন্যবাদ মাসুম ভাই, আপনাকে ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম এম মাসুম রহমানের সাথে, যার আলোচনায় উঠে এসেছে প্রবাস জীবনের অভিজ্ঞতা, বাংলাদেশের ভবিষ্যৎ, প্রবাসীদের অধিকার এবং নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার দিগন্তের রূপরেখা। এমন আন্তরিক এবং ভালোবাসা সমৃদ্ধ কথোপকথনের মাধ্যমে নিশ্চয়ই আশার সঞ্চার করবে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। আমরা বিশ্বাস করি আমরা নতুন স্বপ্ন দেখব বাংলাদেশ গঠনে, এবং এই ভাবনাগুলোই আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রবাসে পরবাসে। সবাইকে সুস্থ থাকার অনেক শুভকামনা।